2025 সাল ইতিহাস সাজেশন উচ্চ মাধ্যমিকদের জন্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। 2025 সালের প্রথম দিনের প্রথম আলোর মতো তুমি তেজদীপ্ত হবে, তুমি জ্বলবে, তুমি পুড়বে। তোমার আলোর জ্যোতি, তোমার রোশনাই চারিদিকে ছড়িয়ে পড়বে। মা বাবার মুখ উজ্জ্বল হবে, সমাজের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে। হাজার হাজার তোমাদের মতো ছাত্র ছাত্রীর দিকে এই মা বাবা সমাজ দেশ চেয়ে আছে, তাদের স্বপ্নকে সার্থক করে তুলবে। আমার বিশ্বাস তোমরা সেটা পারবে, কারণ এর আগে কালে কালে বছরের পর বছর ধরে তোমরাই দেশের স্বাধীনতার ইতিহাস গড়েছ, তোমরাই দেশের সংস্কৃতির ধারক বাহক, তোমরাই পট পরিবর্তন করেছো, তোমরাই সমাজ পরিবর্তন করেছো, তোমরা আবিষ্কারের নেশায় তোমরা দিশেহারা হয়েছো, তোমরাই এই দেশটার নাম সারা পৃথিবীর কাছে তোমরাই উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় করেছো। আকাশের ধ্রুব তারার ন্যায় তোমরা জ্বলবে, দীর্ঘদিন ধরে জ্বলবে, এবং সেই জ্বলাটা হবে অবশ্যই শিক্ষার আলোর মধ্য দিয়ে। শিক্ষার এই আলোর রোশনায় আমাদের সবার জীবন এই নতুন বছরের প্রথম দিনে যাতে জ্বলে ওঠে, আমাদের অন্ধকার যেন ঘুচে যায়, আমাদের মধ্যে বিবাদ যেন ধ্বংস হয়, আমাদের মধ্যে হিংসা যেন একটুও যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। কারণ পৃথিবী বড় অসহায় হয়ে পড়েছে। হিংসার স্বার্থর এই দলাদলিতে, হিংসার স্বার্থের এই মার প্যাচে আমরা তোমরা আত্মীয়দের মধ্যে অহর্নিশ শুধু ঝঞ্ঝা, শুধু বিদ্রুপ আর শুধু বাক বিতান্ডার মধ্যে না গিয়ে আমরা সহজ সরল হয়ে আদিকাল থেকে যেমন এই ভারতবর্ষের সংস্কৃতি গড়ে উঠেছে, আমরাও যেন এই 2025-এ সেই প্রতিজ্ঞা করি, আমরাও সেই ইতিহাসের অঙ্গ হয়ে আমরা যেন জীবিত থাকি ইতিহাসের পাতায়। ইতিহাস পড়ায় অনেক সালের প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, অনেক দুরূহ প্রশ্ন তোমরা করে বসো আমাদের কাছে। তার মধ্যে কিছু নমুনা দিই সাজেশনটা দেওয়ার আগে। স্যার সাল মনে থাকে না, আমি বলছি এই ভিডিওতে সাল নিয়ে অযথা টেনশন করো না। সালের প্রশ্ন খুব আসে না, দেখবে আমার বিগত ভিডিও শুধু সালের ওপরে একটা কোশ্চেন করেছিলাম যে কোন বছরে কটা সালের প্রশ্ন এনেছে এই উচ্চ মাধ্যমিকের ইতিহাসে। শুধু অত ভয় পাচ্ছ কেন? একদম ভয় পেও না, সালের বেশি প্রশ্ন আসে না। কারণ যারা পরীক্ষক তারাও মানুষ, তাদেরও সন্তান এই সমস্ত পরীক্ষা দিচ্ছে। চাকরি পরীক্ষা সাল আসে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাল আসে, কিন্তু তার পার্সেন্টেজটা কত আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ধরে ধরে কোন অধ্যায় কোন ইয়ারে কতগুলো সালের প্রশ্ন এসেছে। ভয় পেও না, ভয় পাওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। একদম সিম্পল সালগুলো তুমি মনে রাখবে, কোনো ভিতর থেকে সাল খুব বেশি আসে না। সালের প্রশ্ন হয়, আমি বলছি না হয় না, কিন্তু এমন প্রশ্ন হয় যেগুলোর উত্তর সবাই দিতে পারে। বুঝা গেল কি বলেছি? ব্রাহ্ম সভা কত সালে প্রতিষ্ঠা করেছে? ব্রাহ্মণ আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা করেছে? ব্রাহ্মণ আত্মীয় সমাজ কত সালে প্রতিষ্ঠা করেছে? 1815 আত্মীয় সভা, ব্রাহ্ম সভা 1828, ব্রাহ্ম সমাজ 1830। এগুলো উপরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে। পলাশির যুদ্ধ কত? 1457। বক্সারের যুদ্ধ কত? 1464। দিয়ারি লাভ কত? 1765। মন্বন্তর কত বাংলায়? বাংলার প্রথম মন্বন্তর কত? 1770 বা 1176। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলার মন্বন্তর কত সালে হয়েছে? 1943 সালে হয়েছে। এগুলো তো সিম্পল প্রশ্ন, এগুলো তো 8 থেকে পড়াচ্ছো। 8-এর ইতিহাসটা একটু মনে করো, দেখবে 8-এর ইতিহাস মানে মাধ্যমিকের ইতিহাস, 8-এর ইতিহাস মানে উচ্চ মাধ্যমিকেরও ইতিহাস। অনেক কিছু রয়েছে ওখানে, এখনো আছে, পাল্টায়নি। অত ঘাবড়াবে না। লেখার সময় দুশ্চিন্তা মুক্ত হয়ে যে কাজটা করায় সেই কাজটায় সফলতা আসে বেশি। আমি লিখবো দুশ্চিন্তা মুক্ত হয়ে, যখন যে প্রশ্নটা লিখবো তখন সেই প্রশ্নটার মধ্যেই ডুবে থাকবো, তার পয়েন্টগুলো কি জানার চেষ্টা করব। কেমন? অনেক কথা বলে ফেললাম,
হাতের লেখাটা একটু ভালো যেন হয়, ভালো বলতে একদম আর্টিস্টিক হাতের লেখা নয়, যেন প্রত্যেকটা শব্দ বোঝা যায়, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলেই বোঝা যাবে ওটাই ভালো হাতের লেখা। ভালো হাতের লেখা মানে একদম আর্টিস্টিক, দৃষ্টি নন্দন, আমার মনকে হরণ করবে, চোখকে হরণ করে নেবে, এরকম নয়। কারণ অনেক ম্যাক্সিমাম ছেলে মেয়ের হাতের লেখা দেখবে সুন্দর নয়। ডাক্তারি যারা করছেন, অনেক ডাক্তারদের প্রেসক্রিপশন দেখবে, সব ডাক্তারদের হাতের লেখা সুন্দর নয়, তবু সে ডাক্তার। ভয় পাওয়ার কারণ নেই, অযথা চিন্তা করো না। এবারে আমি কিছু প্রশ্ন যেগুলো গোল করে দিয়েছি, বোর্ডে মার্কিং করে দিয়েছি, সেই প্রশ্নগুলো একদম প্রথম সারি। নাম্বার 1, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। 2, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন হবসনের বক্তব্য। 3, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি? 4, আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। 5, মে 4 আন্দোলনের কারণ ও ফলাফল। 6 এবং 7 প্রথম অধ্যায় থেকে এই দুটো কোশ্চেন অবশ্যই করবে। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য। ওই অধ্যায়ের মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির পার্থক্য লেখো। এই যে আর হচ্ছে নানকিং, 8 নম্বর, নানকিং ও তিয়ানজিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এই যে প্রথম এই 8টা কোশ্চেন, এই প্রথম 8টা কোশ্চেন বাপ বাপ বলে পড়তে হবে, পরিষ্কার কথা। বাদ বাকি প্রশ্নগুলো সেগুলোও দেখতে হবে। মোট আমি 19টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে কি বলছি, এই প্রথম 8টা প্রশ্ন বাপ বাপ করে পড়তে হবে। পরের প্রশ্নগুলো কি দিয়েছি দেখো, পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। 10 দাগ, মন্টেগু চেমসফোর্ড 1919 সালের সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। এখানে 1909 সালেরটাও দেখে যাবে, 1909 সালেরটাও। মল্লেমিন্টো, সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। ভারতের স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। নেক্সট, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল লেখো। নেক্সট, 43-এর দুর্ভিক্ষের কারণ ও ব্রিটিশের ভূমিকা লেখো। 14, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ ও এখানে ভারতের ভূমিকা কি ছিল, এটা একটু পড়ার দরকার এবং এটা একটু জানার দরকার আছে। বাংলাদেশে আজকাল যেটা চলছে অসভ্যতা, নোংরামো, সেটা মানুষকে জানতে হবে, তোমাদেরই জানতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের কি অবদান ছিল, জওয়াহরলাল শেষ ইন্দিরা গান্ধী কি ভূমিকা পালন করেছিলেন, তাদের শত্রু হয়ে না মিত্র হয়ে। কিন্তু বর্তমানে বাংলাদেশে এই মৌলবাদীগুলো ভারতকে পুরো শত্রু বানিয়ে দিয়েছে এবং মুক্তিযুদ্ধকে একদম লাটে তুলে দিয়েছে। শেখ মুজিবরের মূর্তিতে, রবীন্দ্রনাথের মূর্তি, শরৎচন্দ্রের মূর্তিগুলোকে ভেঙে দিচ্ছে, কি যন্ত্রণাদায়ক আমাদের কাছে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। জোট নিরপেক্ষ আন্দোলন কি, এর উদ্দেশ্য কি ছিল, আর ভারতের ভূমিকা কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনে। ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য লেখো। নেক্সট, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পরিচয় দাও। এবং শেষ দিয়েছি স্বাধীন ভারতের প্রথম 3টি পরিকল্পনার লক্ষ্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব লেখো। এই 19টা প্রশ্ন দিলাম। আমি প্রথম ভিডিওতে 23টা দিয়েছিলাম, আমার মনে আছে। এবারে আমি 19টা দিলাম এবং 19টার মধ্যে আমি কি বলেছি যে প্রথম 8 নম্বর প্রশ্ন পর্যন্ত 1 থেকে 8 আশা করছি সবই পেয়ে যাবে এবং বাদ বাকি 19টা পর্যন্ত তবু আমি দেখতে বলেছি, কারণ এখনো যথেষ্ট সময় আছে। যদি না দেখা হয় একটু দেখে যাবে। লাস্ট পরীক্ষা বলে অবহেলা করলে হবে না। তোমাদের প্রতি যে সৌজন্যবোধে নাম্বার বেশি দেবে এরকম কোনো গল্প নেই। অনেকে বলছেন স্যার লাস্ট পরীক্ষা তো একটু কি খাতা কি ছাড় দিয়ে দেখবে, কেন দেবে? এর আগের বছরগুলো তারা কি অন্যায় করেছে, তাদের ছাড় দেওয়া হলো না কেন? কেন তারা ছাড় পায়নি? লাস্ট বলে ছাড় পাবে? অসম্ভব। এসব যুক্তি শিক্ষার সঙ্গে চলে না। এসব যুক্তি মা বাবার সঙ্গে হয়, দাদা বন্ধুদের সঙ্গে হয়, কিন্তু শিক্ষার সঙ্গে, পেশাদারি জীবনের সঙ্গে এসব হয় না। বুঝে গেল কি বলেছি?
মন থেকে ঝেড়ে পালো, শেষ পরীক্ষা গেলেই পাস, একটু অসুবিধা আছে। শিক্ষক মহাশয় গুরুগুলো কি জন্য বসে আছে? এই গুরুকুল যে বসে আছে মূল্যায়ন করার জন্য তোমার। সুতরাং সেখানে কার্পণ্যতা বা সেইখানে কিছু কিছু জায়গায় মানবতা দেখানো একদম ভুল, এবং সেই ভুল খেসারত তুমি যেন দিও না। যদি তোমাকে কেউ প্রভাবিত করে সমস্ত কথা বলে, ভুলে যাও, এখন যা সময় আছে পড়তে লাগো, শুরু করে দাও, কোনো অসুবিধে নেই। কি বললাম বোঝা গেল তো? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কোন ভিডিওগুলো যেগুলো এর ভিতরে দিলাম সেই ভিডিওগুলোর প্রশ্নের মধ্যে যদি কোনো প্রশ্ন অসুবিধা হয়, আমার দেয়া আছে আমার ভিডিওগুলোতে, আমার চ্যানেলে, দয়া করে সেইগুলো দেখবে। যদি না দেখো তবুও বলবে যে স্যার এই প্রশ্নের ভিডিওটা দিন, দেওয়ার চেষ্টা করব। আর শেষে বলি, যারা এসএকিউ এবং এমসিকিউ নিতে চাও ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 9153 690 676। এসএকিউ এবং এমসিকিউ যারা নিতে চাও ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কেমন? আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।